ও কি, কে ওখানে? জি, দেখ তো রে মেহের, ওই যে ওখানে শুয়ে কেউ ভাবে। তাকিয়ে দেখে চমকে উঠল মেহের বিবি। এগোনোর নামে কয়েক কদম সামনে গিয়ে একটু উকি ঝুঁকি মেরেই সে ফিরে এসে বলল, না হুজুরাইন, চেনা যাচ্ছে না, কোনো পরদেশি কেউ হবে হয়তো। পরদেশি? হয়তো কোনো মুসাফির বা সওদাগর। তারা এখানে আসবে কেন? তাহলে কোনো ফকির মিসকিন? তুই একটা বেয়াকুফ হুজুরাইন। ফকির মিসকিনের চেহারা এমন তাগড়া হয়? জি, দেখছিস না, একটা তাগড়া তাজা নওজোয়ান। জি হুজুরাইন, জি। চেহারাটাও তো বিলকুল ফকির মিসকিনের নয়। ঠিক ঠিক, সুরতখানা উমদা বলেই মনে হচ্ছে, কাঁচা সোনার মতো কেমন জলজল করে চলছে। তবে একটু কাছে গিয়ে ভালো করে দেখ না, লোকটা কে আর ব্যাপারটা কি। না গিয়ে মেহের বিবি ইতস্তত করে বলল, আমার ভয় করছে হুজুরাইন। ভয়? জি, কোনো খ্যাপা আদমি হয় যদি, মানে কোনো পাগল কি মাতাল। পাগল মাতাল? নইলে ওভাবে ওই ঘাসের উপর পড়ে থাকবে কেন? মকান ওকান নেই? তা বটে, তবু আরেকটু জানা এগিয়ে দূরে থেকেই দেখ। যদি লাশ টাশ হয়? লাশ? এমনও তো হতে পারে কেউ খুন করে ফেলে গেছে ওখানে। দূর বেকুফ, বেলা এখনো ডুবেইনি, এই দিনের বেলা কেউ এখানে লাশ এনে ফেলতে পারে? তা মানে, তবু যদি ফেলে কেউ? দেখছেন না, একদম নড়নচড়ন নেই, কেমন শার্ট পাট। বলতে বলতে না গিয়ে আরো খানিক পিছিয়ে এলো মেহের বিবি। তার ভাব দেখে হেসে ফেললেন শাহজাদি। শাহজাদি আরজু, আরজুমান বানু বেগম। তিনি ঈষৎ হেসে বললেন, তুই এত ভিতুরে মেহের? হুজুরাইন, তোরই উপর ভরসা করে আমি বেরিয়ে এলাম মহল থেকে। আগে জানলে তো তোকে সাথেই নিতাম না। নিজের দুর্বলতা ঢাকার জন্যে মেহের বিবি এবার মৃদুকণ্ঠে প্রতিবাদ করে বলল, না হুজুরাইন না, আমি বাঘ ভাল্লুক বা ডাকু গুন্ডাদের ভয় করিনি। ওই মুর্দার খ্যাপা আদমিদের দেখলে আমার গাটা কেমন ছমছম করে। বটে, ওরা কখন যে কি করে বসে কে বলতে পারে। রাগ হল শাহজাদির। তিনি গোস্বা ভরে বললেন, ওই বাঘ ভাল্লুক আর গুন্ডা ডাকুরা সবকিছু বলে কয়ে করে বুঝি? জি, তা কথা হলো। হয়েছে হয়েছে, তোর মুরদ বুঝতে আর বাকি নেই। এবার আয় দেখি, সামনে যেতে না পারিস আমার পিছে পিছেই আয়। শাহজাদি অগ্রসর হতে গেলেন। মেহের বিবি তবুও কাঁচুমাচু করতে লাগল। তা লক্ষ্য করে শাহজাদি ঘুরে দাঁড়াতেই মেহের বিবি বলল, থাক না হুজুরাইন, সাঁঝ প্রায় হয়েই এসেছে, আশেপাশেও কাউকে দেখছি নে, চলুন আমরা মহলেই ফিরে যাই। মানে, কি দরকার ওই ফ্যাসাদের মধ্যে যাওয়ার? বরং চলুন মহলে গিয়ে পাঠিয়ে দিয়ে গে কাউকে। ধমকে উঠলেন শাহজাদি। বললেন, তুই থাম। চমকে উঠে মেহের বলল, হুজুরাইন, এরপর তোকে ঘরের মধ্যে বোরকা পরিয়ে রাখব। তোর মতো নাদান নালায়েক আর ভীতু আওরাতকে এরপর আর সঙ্গে আনে কে? এখন আয় দেখি, শক্ত কণ্ঠে হুকুম করে শাহজাদি এগোলেন। স্থানটা একটা ছায়াঘেরা সরোবর, মস্ত বড় পুষ্করিণী। শাহী মহলের সংলগ্ন খোলামেলা ময়দানের এক সরোবর। চার পাড় খুব প্রশস্ত, সযত্নে লালিত কচি ঘাসের গালিচায় তামাম পাড় ঢাকা। পাড়গুলোর বহিঃপার্শ্বে ছায়ার জন্যে রোপিত কাতারবন্দি বৃহৎ বৃহৎ বৃক্ষরাজি। পাড়ের উপর হেথা হোথা থোপ থোপ ফুলের গাছ, মাঝ দিয়ে পথ। পায়ে হাঁটার ঘাসে ঢাকা সুমসৃণ রাস্তা। প্রাচীর ঘেরা শাহী প্রাসাদের বহির্ভাগে হলেও বিশিষ্ট রাজপুরুষ আর জেনারাদের জন্য এ এলাকা নিয়ন্ত্রিত এলাকা। সাধারণের চলাচল
এ এলাকায় নিষিদ্ধ। বিশেষ বিশেষ সময় ক্ষণ আর উপলক্ষ ছাড়া রাজপুরুষদের আনাগোনাও এ এলাকায় সবসময় থাকে না। জেনানারাও শখে পুলকে মাঝে মাঝে আসেন, হর হামেশা আসেন না। তারা আসেন কখনো বা দল বেঁধে, কখনো দাসী বাদী সহকারে একা একাই। এর বাইরে এই এলাকা ফাঁকা থাকে প্রায়শই। স্রেফ দু একজন মালি মজুরি কাজে কামে ঘোরে। সরোবরটির চারপাড়ে 4-4টি সানবাঁধা ঘাট। নিয়মিত পরিচর্যায় ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। মেহেরবিবি সহকারে 4 পাড় বেরিয়ে শাহজাদি আরজু এসে যে স্থানে দাঁড়ালেন, সেই স্থানটা এমনই একটি ঘাট থেকে বিঘে খানেক দূরে। পরিচয়হীন মানবদেহটি ওই ঘাটের উপরেই শায়িত। বেলা তখনও ডোবেনি। তামাম তেজ হারিয়ে সূর্য তখন সোনালি থালার মতো গাছগাছড়ার আড়ালে ঝিলিমিলি করছে। মেহেরবিবিকে হুকুম করে শাহজাদি এগোলেন। মেহেরবিবির শঙ্কিত পদে শাহজাদির পিছে পিছে হাঁটতে লাগলেন। কাছে এসে শাহজাদি সবিস্ময়ে দেখলেন শায়িত লোকটি একটি সুদর্শন নওজোয়ান। মাথার নিচে মোটা একটা খাপা, পাশেই তার দোয়াত কলম। কলমটা দোয়াতের পাশে আলতোভাবে পড়ে আছে। খাতাটাকে বালিশ বানিয়ে নওজোয়ানটি টান হয়ে ঘুমোচ্ছে। বেশ বাস উচ্ছৃঙ্খল, মাথার চুল উস্কো খুস্কো। ভালো করে না দেখলে এ দেহে যে প্রাণ আছে তা হঠাৎ করে আন্দাজ করার উপায় নেই। শাহজাদি বোরকাবৃতা ছিলেন। মাথার উপর তুলে রাখা মুখের ঢাকনা নামিয়ে দিলেন তিনি। এরপর একটু ইতস্তত করে অনুচ্চ কণ্ঠে বললেন, কে কে এখানে? ফল কিছুই হল না। যেমনটি পড়েছিলেন তেমনইভাবেই পড়ে রইলেন নওজোয়ান। ঘুম তার ভাঙল না। একটু থেমে শাহজাদি ফের কণ্ঠস্বর শক্ত করলেন, ধমকের সুরে বললেন, এই কে কে এখানে শুয়ে? ধর্মড় করে উঠে বসলেন নওজোয়ানটি। বন্ধ চোখ দুহাতে ডলতে ডলতে বললেন, খবরদার শমশের, ভালো হবে না বলছি। অতঃপর চোখ মেলে চেয়ে তিনি লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং হতবুদ্ধি অবস্থায় ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। জ্যান্ত লোক, মুর্দা নয়। তদুপরি একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থা। অসহায় তার দৃষ্টি। এত দৃশ্যে মেহেরবিবির কুয়ত ফিরে এলো। এবার সে সদর্পে সামনে এসে বলল, কে কে তুমি? নওজোয়ানটির তখনও ধাঁধার ঘোর কাটেনি। অমনিভাবে চেয়ে থেকে তিনি থতমত করে বললেন, জি। মেহেরবিবি গলার তেজ আরো খানিক বাড়িয়ে দিয়ে বলল, তুমি লোকটাকে? বাড়ি কোথায় তোমার? জি মানে কার হুকুমে এখানে এসে ঢুকেছ? জি না, কারো হুকুমে নয়। কারো হুকুমে নয়? সে কি, এত বড় সাহস তোমার? সাহস? এটা কি তোমার সরবর না তোমার বাপদাদার সম্পত্তি? কোন সাহসে এখানে তুমি এসেছ? জি না, এই একটু হাঁটতে হাঁটতে, মানে নিরিবিলি জায়গা কোথাও না পেয়ে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছ? জি হ্যাঁ, জি হ্যাঁ। জি হ্যাঁ, জি হ্যাঁ, কি ঢঙের কথা! জি, মৌতের ভয় নেই? মৌতের ভয়? এলাকায় বাইরের লোক কেউ ঢুকলে যে গর্দানটা তার থাকে না, এটা তুমি জানো না? জি না, এটা তো আমি জানি না। জানো না? জানো কি না এখনই টের পাবে। এবার বলো তো দেখি, মতলবটা কি তোমার? মতলব? কোন মতলব এখানে তুমি ঢুকেছ? নওজোয়ান একবার তার খাতার দিকে তাকালেন। এরপরে সঙ্গে সঙ্গে বললেন, না না, অন্য কোনো মতলব নয়, একটু লেখাপড়ার কাজ নিয়ে। পুনরায় ফুঁসে উঠল মেহেরবিবি। বলল, লেখাপড়ার কাজ? লেখাপড়ার কাজ তো সব দপ্তরে। এ সরোবর কি কোনো একটা দপ্তর নাকি? জি না, জি না, নিরিবিলি জায়গা তো, তাই। অমনি এসে ঢুকে পড়লে? মরণের পাখা উঠলে এই রকমই হয়। মজাটা দেখাচ্ছি এবার। বলতে বলতে মেহেরবিবি ব্যস্ত নজরে এদিক সেদিক চাইতে লাগল। কোথাও কাউকে না দেখে ক্ষুব্ধ কণ্ঠে বলল, কই,
মালিগুলো সব মরেছে নাকি? কেউ তো এতক্ষণ এলো না। চলুন হুজুরাইন, এক্ষুনি গিয়ে সেপাইদের কাউকে পাঠিয়ে দেখে। আবাগির পুত, পিঠে খাই, ফোড়গুনে না পিঠের। মেহের বিবি ব্যস্ত হয়ে উঠল। নীরবে দাঁড়িয়ে থেকে শাহজাদি এতক্ষণ ঘটনাটা বুঝার চেষ্টা করলেন। এবার মেহের বিবিকে মৃদু একটা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর তো, এদিকে আয়। মেহের বিবিকে পেছনে আসার ইঙ্গিত দিয়ে শাহজাদি আরও এক পা সামনে এলেন এবং শান্ত কণ্ঠে বললেন, আপনি লেখাপড়ার কাজ করছেন এখানে বসে? ভরসা পেয়ে নওজোয়ানটি সাগ্রহে জবাব দিলেন, জি জি। লেখাপড়ার কি কাজ? মানে এই একটু লিখছিলাম। লিখছিলেন? কি লিখছিলেন? জি, একটু কবিতা লেখার কোশিশ করছিলাম। কবিতা? জি হ্যাঁ। তাই নাকি? আপনি একজন শায়ের? শাহজাদির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নওজোয়ানটি আপত্তি তুলে বললেন, না না, মামুলি, বিলকুল মামুলি। মামুলি? কি মামুলি? মশহুর তো নই, আমি কোনো ছোটখাটো শায়েরও নই, এই মামুলি একটু লিখি। ও তাই, বলুন, তাই এখানে এসে লিখছেন কেন? ঝামেলা হয় যে, ঘরে বসে লিখতে গেলে সবাই জব্বর উৎপাত করে, তাই এখানে এসেছেন? জি না, আগে এখানে আসেনি, এখানে আসার ইরাদাও কিছু ছিল না। তাহলে? দূরে ইঙ্গিত করে নওজোয়ান ফের সঙ্গে সঙ্গে বললেন, ওই যে ওই ধারে একটা গাছ দেখছেন, ওইখানে বসে লিখছিলাম, কিন্তু বেজায় রোদ লাগলো, কড়া ধূপ, তাই খাতাপত্তর গুটিয়ে নিয়ে এদিকে এগিয়ে এলাম। সরোবরের কোথাও কাউকে না দেখে এই ঘাটে এসে চোখ মুখটা ধুয়ে নিলাম। এরপর আর কোথাও না গিয়ে এখানে এই ছায়ায় বসে লিখতে লাগলাম। ভাবলাম প্রায় তো ফাঁকা থাকে জায়গাটা, কোনো জেনানা বা অন্য কেউ নিতান্তই আসেন যদি আজ, আমি সঙ্গে সঙ্গেই সরে যাব। কিন্তু বদনসিব, সব গড়বড় হয়ে গেল। অত্যন্ত সহজ সরল স্বীকারোক্তি, কোনো ছলচাতুরির প্রয়াস নেই। আচরণটা নির্মল, চাহনিটা লাজুক। শাহজাদি প্রীত হলেন। প্রীত কণ্ঠে বললেন, গড়বড় হয়ে গেল? জি জি, ঘুমিয়ে পড়ার জন্যে আপনাদের কাউকে আমি দেখতে পাইনি, কিছুই বুঝতে পারিনি, জব্বর কসুর হয়ে গেছে আমার। অনুতাপে তিনি মাথা নিচু করলেন। শাহজাদির বোরকা ঢাকা মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি সকৌতুকে বললেন, তাই? তা কেমন আপনি শায়ের যে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েন? শায়েরদের তো শুনি ঘুমিয়ে চোখে আসে না। তা ঠিক, তা ঠিক। মনোযোগ যখন লেখার দিকে থাকে, মানে শায়ের যখন গভীরভাবে চিন্তামগ্ন থাকেন, ঘুম তখন তার ধারে কাছে ভিড়ে না। কিন্তু ঘুম আপনাকে জাপটে ধরে ঘাসের উপর শুয়ে দিল। ঠিক বলেছেন, পরপর 2 রাত ঘুম নেই তো চোখের পাতা এক করতে পারেনি, তাই এখানের এই ঝিরঝিরে ঠান্ডা হাওয়া গায়ে লাগায় কখন যে বেমালুম ঘুমিয়ে গেছি কিছুই বুঝতে পারিনি। তাই নাকি? তা 2 রাত ঘুম নেই কেন? তামাম রাত লিখেছেন? জি না জি না, শিখার মৌকা পাই না বড় একটা, হর হামেশা ঝুট ঝামেলায় থাকি, এই আজকে একটু সময় পেলাম বলে। কেন হর হামেশা ঝুট ঝামেলা কেন? আমি নকরি করি যে, হুকুম হলে তো কাজ করতেই হবে। নকরি করেন? কার নকরি? জনাবে আলার, মানে এই বাঙ্গালা মুলুকের শাহানশার। ও, আপনি শাহানশার নকরি করেন? জি। কোথায় কাজ করেন আপনি? কোন দপ্তরে? ঠিক দপ্তরে নয়, কাজটা আমার দরবারে। দরবারে? জি, আমি শাহী দরবারের সহকারী। দরবার চলাকালে আমাকে শাহানশার আশেপাশেই থাকতে হয়। আপনাকে? জি না, আমি একাই নই, আমার মতো আরও অনেককে। চাওয়া মাত্রই নথিপত্র যোগান দিতে হয়, তো অনেক হুকুম ফরমান লিখতেও হয়। ও,
তা রাতের বেলায় দরবারে কি কাজ? রাত ভরই দরবার চলেছে বুঝি? না, তা চলেনি। কাজটা ছিল দরবারের দপ্তর কক্ষে। দবির খাস, মুন্সিজি আর প্রধান সহকারীর গাফলতির কারণে দরবারের নথিপত্র ফরমানাদি বিলকুলই এলোমেলো ছিল। কোনটা কোথায়, কার পর কোনটা, কোনো পাত্তা নেই। হুজুরে আলার নজরে পড়ায় হুজুরে আলা জব্বর গোস্সা হলেন। হুকুম দিলেন 2 দিনের মধ্যে কাগজপত্র তামাম কিছু একটার পর একটা সন তারিখ অনুযায়ী নথিভুক্ত করা চাই। 2 দিন পরই হুজুরে আলা খোদ আসবেন পরিদর্শনে। গড়বড় হলে সংশ্লিষ্ট সকলকেই মুসিবতে পড়তে হবে। তারপর ঠিক আমার কাজ না হলেও কাজটা এসে শেষ পর্যন্ত আমার ঘাড়েই পড়ল। কিরকম? শাহনশাহর হুকুম হল দবিরি খাস সনাতন সাহেবের উপর। দবিরি খাস হুকুম দিলেন মুন্সিজিকে, মুন্সিজি প্রধান সহকারীকে, আর অসুস্থতার বাহানায় প্রধান সহকারী হুকুম করলেন আমাকে। কি আর করি, লেগে গেলাম কাজে। আচ্ছা, কিন্তু কাজে হাত দিয়ে দেখি মাশাআল্লাহ, আমার একার পক্ষে 2 দিন কেন 4 দিনেও কাজটা তোলা সম্ভব নয়। অথচ হুজুরের নির্দেশ 2 দিন পরই পরিদর্শন করবেন তিনি, অন্যথায় অবকাশ নেই। কাজেই 2 দিন 2 রাত এক টানা খেটে তবেই কাজটা তুললাম। শাহজাদি বিস্মিত হলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কেন, আপনি একা কেন? অন্যান্য সহকারীরা কাজ করেনি আপনার সাথে? তা করলে কি হয়? একমাত্র মুন্সিজি বা প্রধান সহকারী কাজ করলে উপকার হতো। অন্যান্য সহকারীদের এলেম তো খুব কম, কাজে কাছে কোলে কেউ কেউ কিছু ঘোরাফেরা করলেও তারা কোনো কাজে আসতে পারেনি। তামাম কাজটা একাই আমাকেই করতে হয়েছে। তা আপনি বুঝি খুব এলেমদার? জি। অনেক এলেম হাসিল করেছেন? নওজোয়ান এবার শশব্যস্তে বললেন, জি না জি না, তেমন কিছু নয়, এই কোনো মতে কাজ চালানোর মতো। শাহজাদি কিছুক্ষণ স্থির নয়নে তার মুখের দিকে চেয়ে থেকে তাকে নিরীক্ষণ করলেন। তিনি অনুধাবন করলেন লোকটা একদম অলস অকেজো বা দায়িত্বহীন নয়, কর্তব্যবোধ আছে কিছু, এলেমদারও বটে। কিঞ্চিত চিন্তা করেই ফের তিনি প্রশ্ন করলেন, তারপর? তারপর কি হল? শাহনশাহ পরিদর্শনে এলেন। নওজোয়ানের মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, জি জি, আজকেই হুজুর ওবেলা পরিদর্শন করে গেছেন। হুজুর খুব খুশি হয়েছেন। খুশি হয়েছেন? জি, আমার খুব তারিফ করেছেন হুজুর। বলে তিনি স্মিত হাস্যে মাথা নিচু করলেন। তা দেখে শাহজাদি সবিস্ময়ে বললেন, শাহনশাহ তারিফ করেছেন আপনার? সলজ্জ হাসি মুখে নওজোয়ানটি জবাব দিলেন, জি, আমার পিঠ চাপড়িয়ে দিয়েছেন। বলেন কি, একদম পিঠ চাপড়িয়ে দিলেন? জি, তাই দিলেন। সাব্বাস। শাহনশাহর এতটা তারিফ যার তার নসিবে জোটে না, তাই এরপরও আপনি এভাবে সময় নষ্ট করছেন কেন? সময় নষ্ট? এসব পাগলামি না করে মনোযোগ দিয়ে নকরির কাজটা করলে তো তরতর করে পদোন্নতি হবে আপনার। জি, খোদ শাহনশাহর নজর পড়েছে আপনার উপর, এ কি 4টিখানেক কথা? অথচ আপনি এই কিসমতটা সদ্ব্যবহার না থেকে এই ফালতু কাজে লেগেছেন। শাহজাদি নওজোয়ানের খাতার প্রতি ইঙ্গিত করলেন এবং নওজোয়ানটি ঢোক গিলে বললেন, তা কথা হলো। শায়ের হওয়াটা শক্ত কাজ, ওটা কোশেশ করে হয় না। এখানে আল্লাহ তাআলার রহম লাগে। আল্লাহ প্রদত্ত মেধা যাদের থাকে তারাই কেবল শায়ের হতে পারেন। ও সব ধান্দা ছেড়ে দিয়ে নিজের কাজে মন দিনকে। হ্যাঁ, কথা আপনার কায়েমি, তবে কবিতা লেখার আমিও চেষ্টা করি। আমার কবিতাও কবিতা কিছু হয় না, কিন্তু আমার কোনো কাজ নেই, অনন্ত অবসর। তাই
আমি ওই করে সময় কাটাই, কিন্তু আপনার ব্যাপার তো তা নয়। একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠল মেহের বিবি। এবার সে উসখুস করে বলল, হুজুর আইন, বেলা যে ডুবে গেল। সেদিকে খেয়াল করে শাহজাদি বললেন, হাঁ হাঁ তাই তো। এরপর তিনি নওজোয়ানকে লক্ষ্য করে বললেন, যান যান, এসব ছেড়ে দপ্তরের কাজ করুন গে, আখেরে কাজ দেবে। জি, আর এখানে কখনো আসবেন না। ফের এলে আর অন্য কারো নজরে পড়লে জব্বর ফ্যাসাদে পড়ে যাবেন। জি আচ্ছা। নওজোয়ান তার লেখার সরঞ্জাম কুড়িয়ে নিতে গেলেন। ইতোমধ্যে শাহজাদি ফের ব্যস্ত কণ্ঠে বললেন, ও হাঁ, সাথে আর কে আছে? সরঞ্জামাদি তুলে নিয়ে নওজোয়ানটি সবিস্ময়ে বললেন, সাথে? ওই যে শমশের না কার কথা বললেন, মানে ঘুম থেকে উঠেই যার উপর গোসা হয়ে উঠলেন সে কোথায়? তাজ্জব, সেখানে আসবে কেন? সে কি, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখছিলেন নাকি? খোয়াব? না না না, খোয়াব নয়, ওটা একটা ধাঁধা। ওই শমশের আলীর পাশেই তো আমি থাকি। লিখতে বসলেই ও বড্ড উৎপাত করে। এই আজকেও ওর উৎপাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি আমি। তাই হঠাৎ খেয়াল হলো ওই বোধহয় উৎপাত করছে আমার। শর্মিন্দাভাবে হাসতে লাগলেন নওজোয়ান। শাহজাদিও অল্প একটু হাসলেন। এরপর তিনি কিছুটা বিব্রত সুরে বললেন, কাউকে পাগলামি করতে দেখলে লোকজন তার পেছনে লাগবেই, এটা নতুন কোনো কথা নয়। যান যান, কাজকর্মে মন দিন গে। নওজোয়ানটি রওনা হলেন। সেদিকে চেয়ে থেকে শাহজাদি স্বগতোক্তি করলেন, আজব লোক। পথেই মাগরিবের নামাজ আদায় করে নওজোয়ানটি যখন ঘরে ফিরে এলেন তখন রাত নেমে এসেছে। ঘরে ফিরতে সামনে পড়লেন শমশের আলী। হাতে তার দোয়াত কলম আর খাতাপত্তর দেখে শমশের আলী চোখের ভ্রু টান করলেন। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ব্যঙ্গ করে বললেন, মাশাআল্লাহ, তা এহসান এহসান কারবার? ঈষৎ গাম্ভীর্যের সাথে নওজোয়ানটি বললেন, এহসান এহসান মানে? ঘর ছেড়ে অরণ্যে বনে বাদারে মানে বসে আজকাল কাব্যচর্চা হচ্ছে? হাঁ হচ্ছে। একা একাই না জিন পরীদের সাথে নিয়ে? জিন পরী বলা যায়। বন জঙ্গলে কাউকে চপ্পর দিন আওরাত হয়ে বসে থাকতে দেখলে দিলটা ওদের আনচান করে উঠতে পারে তো বটে। তার উপর সুরত যদি এই মাত্রার উমদা হয়, ইশকের ভাষাও আসতে পারে দিলে ওদের, বিশেষ করে পরিবিবিদের। তারপর চাই কি ইশকের টানে সামনে এসে বাতচিত শুরু করতে পারে। বাতচিত? এই ধরো গিয়ে, ওগো তুমি, কে গো তুমি, এসা মাফিক। নওজোয়ানের চোখের নজর তীক্ষ্ণ হল। শমশের আলীর মুখের উপর স্থির দৃষ্টি রেখে কি যেন তিনি চিন্তা করতে লাগলেন। তা দেখে শমশের ফের সকৌতুকে বললেন, ঠিক বলিনি আর? কণ্ঠস্বর শক্ত করে নওজোয়ান এর জবাবে বললেন, হ্যাঁ হাঁ হাঁ ঠিক বলেছ। ঠিক বলেছি, বিলকুল ঠিক বলেছ, যাররা মাত্র গালতি নেই। মানে? বাতচিত করে এলাম অনেক অনেক কথা। অনেক কথা? কার সাথে? ওই পরিবিবিদের সাথে। বলো কি, এসা বাত? একদম এসা, কোনো ঝুট বাতিলের বালাই নেই। মারদিয়া কেল্লা। কপট উল্লাসে লাফিয়ে উঠলেন শমশের আলী। এরপর বললেন, তা কি নিয়ে কথা হলো? কবিতা লেখা নিয়ে। স্রেফ কবিতা লেখা নিয়ে? আর কিছু নিয়ে হলো না? হলো, তোমাকে নিয়েও হলো। আমাকে নিয়ে? হাঁ, তোমাকে খুব তালাশ করলেন ওরা। কেন কেন? ঘাটটা মটকিয়ে দেওয়ার জন্যে। হাতের কাছে পেলে আজ আর রেহাই ছিল না তোমার। আতঙ্কের ভান করে শমশের আলী উচ্চকণ্ঠে আওয়াজ দিলেন, হায় আল্লাহ, মেরা কিয়া কসুর। এ সময় ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠের ডাক এলো। ডাক দিলেন মোহাম্মদ বিন ইজদান বক্স ওরফে খাওয়াজদি
শিরওয়ানি। খাওয়াজগি শিরওয়ানি সাহেব উচ্চকণ্ঠে বললেন, শমশের আলী। সচকিত হয়ে উঠে শমশের আলী জবাব দিলেন, হুজুর। ভেতর থেকে শেরওয়ানি সাহেব বললেন, কার সাথে কথা বলছো? শমশের আলী ব্যস্ত কণ্ঠে বললেন, আল আজাদ সাহেব এসেছেন। আল আজাদ এসেছেন? জি হুজুর। কোথায় ছিল এতক্ষণ? তা মানে হয়তো কোনো মাঠে বা বনবাদারে হুজুর। দোয়াত কলম ঘাড়ে নিয়ে এই তো এখন ফিরছেন। পাগল। শিরওয়ানি সাহেবের কণ্ঠে একটা হাসির রেশ ধ্বনিত হয়ে মিলিয়ে গেল। এরপর চুপচাপ। ভেতর থেকে আর কোনো সাড়া শব্দ না আসায় আল আজাদ তার কামরায় এসে ঢুকলেন। খাতাপত্তর রেখে একটা কুরসির উপর বসতেই ফের এলেন শমশের আলী। এসে তিনি ত্রস্ত হস্তে খাতাখানা তুলে নিয়ে পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পড়ার পর খাতাখানা খপ করে রেখে দিয়ে তিনি আল আজাদের পাশে এসে অন্য একটা কুরসি টেনে বসলেন এবং শেরওয়ানি সাহেবের শেষ কথার জের টেনে বললেন, স্রেফ পাগলই নয়, আমি বলবো বদ্ধ পাগল, ঘোর উন্মাদ। মুখ তুলে আল আজাদ তিক্ত কণ্ঠে বললেন, আবার এলে জ্বালাতে? শমশের আলী ভারিক্কি চালে বললেন, এলাম নয়, আসতে হলো। আসতে হলো? কেন আসতে হলো? কিছু নসিহত করা প্রয়োজন, তাই। খামাখা এ ভূতের ব্যাগার খেটে যে লাভ কিছু নেই তা সমঝে দেয়া দরকার। অর্থাৎ কবিতা তো তামামগুলোই দেখছি, তামামগুলোই অচল মাল, এ দিয়ে কিচ্ছু হবে না। হবে না? একটা কানাকড়ির ফায়দাও এ দিয়ে হবে না। কেন? দানা নেই, বিলকুল ভুসির বস্তা। ভুসির বস্তা? এই কিসেমের কবিতা লিখলে চোখের পানি ঝরবে শুধু, দানা পানি মিলবে না। তুমি কি বলতে চাও? যা কায়েমি কথা তাই বলতে চাই। লিখবে তো কবিতার মতো কবিতা রাখো, এসব কি? কেন, কবিতা আমার হচ্ছে না? কিচ্ছু হচ্ছে না। আখের গুছানোর কবিতার কোনো জাত গোত্রেই পড়ে না এসব। কবিতার মধ্যে আখের গুছানো আমেজ থাকা চাই। আল আজাদ সবিস্ময়ে বললেন, আখের গোছানো আমেজ? না বুঝলে সভা কবিতার আসরে গিয়ে নলচেদারি করো কয়েকদিন। এক শায়েরের মুখ থেকে ফুরসির নল টেনে নিয়ে অন্য শায়েরের মুখে লাগানোর কাজ আরও করো, আর সেই ফাঁকে মনোযোগ দিয়ে ওদের কবিতা শোনো। কিছু এলেম তোমার আপসে আপ হয়ে যাবে। আল আজাদ মুচকি হেসে বললেন, কবিতা লিখার এলেম? জি, কবিতা লেখার এলেম। কবিতা লিখে এক এক শায়ের ফেঁপে উঠছে দিন দিন, আর তুমি বসে দিন রাত এই ছায় ভস্ম লিখছ। হালুয়ার তো কথাই নেই, এতে ডাল রুটিও জুটবে তোমার? জুটবে না? কখনো না। কবিতা লেখা চারটিখানি কথা নয়। এলেম নেই, তালিম নেই, লিখলে অমনি কবিতা। কোনো সভাকবির কবিতা কি শুনেছ তুমি কোনোদিন? কোনো মশহুর কবির একটা পাতা কবিতাও কি পড়া আছে জিন্দেগিতে? মশহুর কবির কবিতা? কেন, এই যেমন যশোরোজ খান, কবি রঞ্জন, রূপ সাহেব, বিজয়গুপ্ত, কুতবন সাহেব, এদের কবিতা, কিংবা নিদেন পক্ষে সৈয়দ মীরের কিছু লেখা পড়েছ এসব কখনো? না, ওসব আমি পাবো কোথায় যে পড়ব? সেজন্যই তো তোমার কবিতায় মাল মশলা কিছুই নেই। জিয়াদা কিছু মাল পাতি না ঢাললে খুশবু ছুটে কবিতার। মশলাপাতি? রাজবন্দনা, প্রশস্তি, মানে শাহানশার গুণগান, এই সোজা কথাটা বুঝো না? ও আচ্ছা। শাহানশাহ নুন খাবে অথচ তার গুণ গাইবে না, এ আবার কোন কিসিমের শায়ের? এভাবে কেউ শায়ের হতে পারে? পারে না? বিলকুল না। অন্তত আমার নজরে পড়েনি। যাদের আমি দেখেছি তাদের মুখে গুণগানের খই ফুটতেই দেখেছি। গুণগানের খই ফুটলেই কবিতা? আর কিছুর দরকার নেই ওর মধ্যে? কিচ্ছু না, কিচ্ছু না। একে অন্যের পিঠ নাড়বে আর পটাপট রাজগুণের গরম গরম খই ফোটাবে। অন্যের বেলায় তুমি বলবে
ওয়া ওয়া, তোমার বেলায় অন্য বলবে ওয়া ওয়া। ব্যাস, তারিফ আর ইনাম, খেতাবের তুফান ছুটে যাবে। তাই এইটাই তো দেখে আসছি বরাবর। কবিতার গুণে শায়ের হবে? ও গুড়ে বালি। বলো কি, যদি পারো ওদের দলে ভিড়ে যাও, একে অন্যের ঢোল বাজাও, আর সেই সাথে উঠতে বসতে ঢেকুর তোলো নুনের। আখের তোমার মজবুত হয়ে যাবে। লেখার গুণ কে চায়? আল আজাদ এবার সশব্দে বলে উঠলেন, ওয়া ওয়া। জানান দিয়ে ঘরে ঢুকলেন শেরওয়ানি সাহেব। মোহাম্মদ বিন ইজদান বক্স ওরফে খাওয়াজগি শেরওয়ানি। শেরওয়ানি সাহেব একজন বুজুর্গ ব্যক্তি, দানিশমন্দ ও এলেমদার আদমি। তৎকালীন খ্যাতনামা মাদ্রাসা মক্তবে তিনি বেশ কিছুদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এককালে আল আজাদ ও শমশের আলী উভয়ই তার ছাত্র ছিলেন। শেরওয়ানি সাহেবের অসাধারণ পাণ্ডিত্য ও ইসলামিক নীতি দর্শনে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে বাঙ্গালার শাহানশাহ তাকে রাজধানীতে আনেন এবং ধর্মীয় কাজে নিয়োজিত করেন। অতঃপর তিনি শাহানশাহর নির্দেশে সহিহ হাদিস আল বুখারী শরীফ নকল করার কাজে নিয়োজিত হন এবং এখন পর্যন্ত ওই কাজে নিয়োজিত আছেন। কাজটি খুব কঠিন ও শ্রমসাধ্য হয় রাজধানী একতলার অভ্যন্তরে শাহী প্রাসাদের নিকটবর্তী ঝিলের ধারে এক নিরিবিলি ও মনোরম পৃথক মাকান সুলতান তাকে দান করেন এবং সে থেকে শেরওয়ানি সাহেব এই আবাসে আছেন। ইতোমধ্যে তিনি সহিহ আল বুখারীর 3 খণ্ড নকল সুসম্পন্ন করেছেন ও পরবর্তী কাজ করছেন। শেরওয়ানি সাহেবের পরিবার খুব ছোট, তাই তার অতীতের এই তালেবে এলেমদ্বয় শাহী কাজে নিয়োজিত হলে তাদের তিনি নিজের মকানে আনেন এবং নিজের কাছেই রাখেন। জানান দিয়ে শেরওয়ানি সাহেব আল আজাদের কক্ষে এসে ঢুকতেই আল আজাদ ও শমশের আলী ধর্মড় করে উঠে দাঁড়িয়ে শেরওয়ানি সাহেবকে সালাম দিলেন।